যুগ বদলাতে বদলাতে এখন কিন্তু বিনোদনের মাধ্যম বেড়েছে। যখন বিনোদনের মাধ্যম বাড়ছে তাতে যদি মনে করি যে আমাদের বোকা দর্শক বেশি বেড়েছে, তা কিন্তু নয়। অবশ্যই বিচার বুদ্ধির যে ক্ষমতা এবং আমরা কি দেখছি, কি দেখতে হবে, আমাদের রুচিবোধেরও একটা পরিবর্তন এসেছে। এবং সেই পরিবর্তন থেকেই আমার মনে হয় যে এখন প্রত্যেকেই যদি নিজের ওপরে ইনভেস্ট না করে, সেক্ষেত্রে কেউ যদি আসলে নিজের স্কিলগুলো ডেভেলপ না করে, সেক্ষেত্রে নিজেকে মেলে ধরা হতে পারে বেশ কঠিন। এবং এই কম্পিটিশনের একটা যুগ, প্রতিযোগিতার একটা সময়, সেই প্রতিযোগিতার সময় টিকে থাকতে হলে মেলেই ধরতে হবে। এই সময়টাই নিজেকে প্রকাশ করার, নিজেকে মেলে ধরার, এবং কিভাবে নিজেকে মেলে ধরলে আপনি নিজের সর্বোচ্চ যে যোগ্য স্থানটা আছে সেখানে পৌঁছতে পারবেন, সেই বিষয়ে একটা আড্ডা হলে আসলেই সেটা আমার মনে হয় যুগোপযোগী এবং আমাদের কাজে লাগবে এমনই একটা আড্ডা। লেডিস ক্লাবে সবাইকে স্বাগত। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের এই আড্ডায় নারীরা সবাই মিলে আমরা মাঝে মাঝে সাজগোজ নিয়ে কথা বলি, মাঝে মাঝে নারী জীবন নিয়ে কথা বলি, এবং মাঝে মাঝে দেশীয়, সামাজিক এবং নানান অসুবিধা এবং সুবিধা সব কিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করি। এবং আড্ডার মাধ্যমেই ফুটে ওঠে যে আমরা আসলে এখান থেকে নিজেকে কিভাবে আরেকটু উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। নারীরা সবাই মিলে যেখানে একত্রিত হয়ে যায় সেখানে উন্নতি আসবেই, সেখানে আলো আসবেই, এবং আজকের বিষয়টাও সেরকমই, নিজেকে মেলে ধরা। আপনারা যদি নিজেকে মেলে ধরতে প্রস্তুত থাকেন তাহলে খুব জলদি আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন। আমি আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। আমার নাম অহনা তাসনিম খান এবং আমাদের সাথে তিনজন বন্ধু আছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে প্রথমেই আছেন রাবেয়া আহমেদ শামিলি। তিনি একজন শিক্ষক, প্রাইম ব্যাংক গ্রামার স্কুলে আছেন তিনি। তার পাশে আছেন সুলতানা রুমা, তিনি একজন উদ্যোক্তা, তার উদ্যোগের নাম সিস্টার্স জেস্ট, চমৎকার। তার পাশে আছেন সুলতানা চৌধুরী, তার নামের সাথে যতগুলো শব্দ আছে এটা বলতে একটু সময় নিচ্ছি। উনি একজন মডেল, উনি একজন অভিনেত্রী, উনি একজন ফ্যাশন কোরিওগ্রাফার, এবং কি দায়িত্ববান একটা জায়গায় আপনি আছেন সেটা হলো বর্তমানে উনি আছেন সিআইডি সাইবার ক্রাইমে, এবং সেটাও বেশ কঠিন একটা দায়িত্ব। একসাথে যে রাধে সে চুলো বাঁধে, এরকমই একটা ব্যাপার, সেই বিষয়ে আসবো। তার আগে চামেলি আপুকে দিয়েই শুরু করি। লেডিস ক্লাব নারীদের একটা প্ল্যাটফর্ম। আমার মনে হয় যে আমি নিজের নারীত্বের উদযাপনে লেডিস ক্লাবকে ভীষণ এনজয় করি। আপনার কেমন লাগছে লেডিস ক্লাবে এসে? আমার এই লেডিস ক্লাব প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে, নিজেকে ধন্য মনে করছি আমাকে সুযোগ দেবার জন্য। অনেক ধন্যবাদ আপু। আমরা সুলতানা রুমা আপুর কাছে আসি। আপু, লেডিস ক্লাব দেখা হয় কিনা সেখান থেকে শুরু করি। হ্যাঁ, সময় করেই লেডিস ক্লাবটা দেখি, খুবই ভালো লাগে অনুষ্ঠানটা। বিশেষ করে নারীদের ব্যাপারে, নারীদের মনের কথাগুলি তুলে ধরা হয় এই প্রোগ্রামের মাধ্যমে, খুব ভালো লাগে। অনেক সময় ইচ্ছা করতো যে নিজে কিছু বলি, আজকে সেই সুযোগ পেলাম। ধন্যবাদ নেক্সাস টিভি। তাহলে আজকে আপনি লেডিস ক্লাবে এসে নিজের ব্যাপারে মেলে ধরতে পারছেন, সেটাই হলো আজকের বিষয়। আমরা সুলতানা চৌধুরী আপুর কাছে আসি। অনেকগুলো কাজ, এবং অনেকগুলো কাজ মানেই অনেক ব্যস্ততা ঠেলে আমাদের কাছে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি তো জব করি সিআইডি সাইবার ক্রাইমে, অনেক ব্যস্ত থাকতে হয়। আর আমার অফডে হচ্ছে শুক্র শনিবারে আমি অন্যান্য কাজগুলো করি। আর লেডিস ক্লাব আমি যখনই সময় পাই, বাসায় আমি স্টেজ প্রোগ্রামও অনেক করে থাকি, কিন্তু যখনই সময় পাই 6টা থেকে 7:30 পর্যন্ত এই প্রোগ্রামটা আমি দেখি। দেখার পরে খুবই ভালো লাগে। তখন আমার ইচ্ছে জাগে যে আমি কবে যাব এখানে। তো এখানে এসে খুবই ভালো লাগছে। আর একজনের কথা না বললেই নয়, ধন্যবাদ দিতে হয় জাকিয়া সুলতানা আপুকে, আমাদের সবার প্রিয় জাকিয়া সুলতানা আপু, আমাদের এই অনুষ্ঠানের প্রযোজক। আজকে আমি এখানে এসেছি, খুব ভালো লাগছে। লেডিস ক্লাবে আমার একটা স্বপ্ন ছিল, তো আজকে এটা পূর্ণ হয়েছে। ধন্যবাদ। আমরা যে নারীরা পিছিয়ে আছি, এখন আর পিছিয়ে নাই, এই কথাটা এখন অনেক দূরে এগিয়ে গেছে। নারীরা অনেক কিছু পারে। তো আমরা আরও অনেক আলাপ হবে, আড্ডা হবে। নারীরা এখন অনেক দূরে এগিয়ে গেছে, নারীরা সব পারে, সব করতে পারে। আগে এমন একটা সময় ছিল যে নারীদেরকে আধার থেকে আলোতে আনা, সেটাই যেন বড় একটা যুদ্ধ। সেখানে নারীরা যখন আলোর মুখ দেখলেন এবং নিজেরাও দেখাতে পারলেন যে আমরাও আসলে কিছু না কিছু করতে পারি এবং আমরা সমাজে অনেক কিছু দিতে পারবো, তো সেখান থেকে নারীরা যখন সবাই বেরিয়ে গেলেন তখন দেখা গেল ধুমধুমার একটা কাণ্ড, কে কার থেকে বেশি আসলে প্রোভাইড করতে পারে, সেরকমই একটা বিষয়। আমি বলতেই চাই যে
নারীদের এগিয়ে যাওয়া এবং একটা জাতির এগিয়ে যাওয়া, একটা জাতিতে নারী পুরুষ নির্বিশেষে সবাই আছেন, এবং এই মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া বা তারা আসলে দিন শেষে বা তাদের জীবনের শেষে কোথায় গিয়ে পৌঁছবেন সেটার ভিত্তিটা যারা গড়েন তারা হলেন শিক্ষক। সেরকমই একটা মহান পেশায় আপনি নিজেকে নিয়োজিত করেছেন। সেই আশাটা বা সেই ইচ্ছেটা কোথা থেকে শুরু হলো? শিক্ষকতার শুরুটা কোথায়? আমার ছোটবেলা থেকেই খুব শখ ছিল, ইচ্ছে ছিল আমি টিচিং লাইনে যাব। মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকর যে আমার ইচ্ছেটা মহান আল্লাহ তাআলা পূরণ করেছে। আরেকটা ছোট্ট প্রশ্ন এটা বলার আগে, ছোটবেলায় আপনি অনেক ছোট যখন ছিলেন তখন ওই যে এইম ইন লাইফ বা আমি কি হতে চাই, সেখানে কি আপনি শিক্ষক লিখেছিলেন যে আমি শিক্ষক হতে চাই, মাই এইম ইন লাইফ ইজ টু বি টিচার? বাহ, চমৎকার। তারপর শুনি। আমি মনে করি আমরা তো সত্যি কথা বলতে কি নারীরা আমরা এখন আর পিছিয়ে নেই, আগের যুগ আর নেই। জি, টিচিং লাইনটা এমন একটা সেটাতে আমার মনে হয় বাচ্চাদের সাথে, আমি আমার এটা বলছি, আমার কেন যেন ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। বাহ। ওদেরকে আমি যখন ক্লাস নিই, আমার টিচিং পদ্ধতিটা পড়ালেখার মাঝামাঝি শেষ হয়ে গেলে আমি কিছু নৈতিকতা ওদেরকে বলার চেষ্টা করি, যেমন বাবা মাকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, মেহমান আসলে তার কাছে তাকে ওয়েলকাম জানাতে হবে, চলে যাওয়ার সময় করতে হবে, বাসার যে আমাদের যে কাজ করে তাদেরকেও একটু আদর ভালোবাসা দিতে হবে মানুষ হিসাবে। তা আমি দেখেছি আমার কিছু স্টুডেন্ট, এখন ওরা ও লেভেল এ লেভেল করে গেছে, মাঝে মাঝে দেখা হলে বলে, মিস আপনার উপদেশমূলক কথাগুলো আমরা সহজে ভুলি না। তার মানে কি, এটা একটা পজিটিভ সাইড। তারা, আমি তো ওদের ভালো জিনিসই শেখাচ্ছি। বাবা মার পরিবার থেকে তো ছেলেমেয়েরা শিখবেই, স্কুল জগতে এসে স্টার্টিংটা যদি শুরুটা ভালো হয় তাহলে ওদের জন্য চলার পথটা আরও সুন্দর ভালো হবে। আর আমি এই শিক্ষকতা লাইনে এসে আমি খুবই শান্তি পাই, মনের স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। বাহ, চমৎকার। আমার মাও এটাই বলেন যে কোনো প্রফেশনের থেকেই এত শান্তি পাওয়া নাকি যায় না যতটা নাকি একজন শিক্ষক পান। একজন শিক্ষক আসলে বেশ, আমি বলবো, স্বার্থের কথা চিন্তা না করেই খুব মহান একটা পেশায় নিজেকে নিয়োজিত করেন। এবং আমরা এখন অনেকেই নানান প্রফেশনে আছি, অনেক পেশায় আমরা নিয়োজিত আছি, কিন্তু আমাদের সবার জীবনে একটা জিনিস কিন্তু কমন, সেটা হলো আমাদের সবারই শিক্ষক ছিল এবং শিক্ষকের একটা প্রভাব আমাদের জীবনে আছে। অনেক ধন্যবাদ আপু। আমি সুলতানা রুমা আপুর কাছে আসতে চাই। সিস্টার্স জেস্ট, এই নামটা খুব মজাদার একটা নাম মনে হচ্ছে। বোনরা মিলে কিছু একটা করেছেন এরকম কিছু মনে হচ্ছে, সেটার শুরুটা শুনে। শুরুটা হচ্ছে 2020-এ যখন করোনা শুরু হলো, মহামারীটা শুরু হলো, 25শে আগস্ট সব লকডাউন দিয়ে দিল। সেই সময় আমি যে এখানে থাকি, যে বাসায় থাকি, সেইখানে ফার্স্ট ধরা পড়লো করোনা রুগী, এবং রাতে এসে ওই লোকটাকে সবার অলক্ষ্যে নিয়ে চলে গেল অ্যাম্বুলেন্সে করে। তখন করোনাটা একটা আতঙ্ক সব দিকে। এরপরে তো আমরা 3 মাস, তারপরে 6 মাস এইভাবে লকডাউনে ছিলাম। দেন আমার মেজো বোন, ও হচ্ছে ব্র্যাক ব্যাংকে চাকরি করে খুলনাতে, ও আমাকে বলল, আপা এভাবে বসে থেকে কি হবে, আসো আমরা কিছু একটা করি, তুমি তো রান্না ভালো পারো, তোমার রান্নার সব যে আসছে সেই এক কথা যে আপার রান্না খুব ভালো, তো আপা চলো আমরা একটা হোমমেড বিজনেস শুরু করি। তখন কি নাম দিব, যেহেতু আমাদের 3 বোনের, আমরা 3 বোন, যেহেতু আমাদের 3 বোনের মিলিত প্রচেষ্টা, সেখান থেকে এই সিস্টার্স জেস্টটা চলে আসলো। এবং আলহামদুলিল্লাহ যে এই সিস্টার্স জেস্ট দিয়ে আমি মোটামুটিভাবে ভালো পরিচিতি আমার আছে রান্নার জগতে আর কি। তো সেই থেকে এখন পর্যন্ত চলে আসছে এটা। চমৎকার। সিস্টার্স জেস্ট সম্পর্কেও শুনলাম, এবং এখন আমাদের আপার কাছে আসি, সুলতানা চৌধুরী আপু। আমি দেখছি যে যখন সিআইডিতে আছেন বা পুলিশ যারা আছেন বা এই ধরনের কাজে যারা নিয়োজিত আছেন আমাদের দেশে, আমাদের নিরাপত্তার জন্য যারা আছেন, তাদের যে দায়িত্বটা, তাদেরকে বেশ শক্ত হতে হয়। এবং বেশ শক্ত হতে হয় কারণ আসলে পরিস্থিতির এটাই হয়তো ডিমান্ড যে আমাকে এতখানি শক্ত হতে হবে। তো এই শক্ত কাজটা আপনি খুব
যত্ন নিয়েই করেন এবং নির্ভরতার সাথেই করেন এবং দায়িত্ব নিয়ে পালন করেন, কিন্তু এটার সাথে আপনি মডেলিং করছেন, অভিনয় করছেন, ফ্যাশন কোরিওগ্রাফি করছেন, নাচ গান সব কিছুর সাথে আপনার একটা সম্পৃক্ততা আছে। তা আমি জানতে চাই এই যে নমনীয়তা, আবার এই যে একটু শক্তিশালী একটা রোল আপনাকে প্লে করতে হয়, এই দুটো রোলের ব্যালেন্সটা আপনি নিজের ভেতরে কিভাবে করেন? আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা হারমোনিয়াম কিনে দেয়, সেই থেকে আমার হারমোনিয়ামে আমি গান করি। আর আমার বাবা ছিল মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিম চৌধুরী, উনি হেলথ ইন্সপেক্টর ছিল। তো আমার বাবার খুব স্বপ্ন ছিল যে আমরা 2 ভাই 2 বোন, তো বাবার খুব স্বপ্ন ছিল যে আমার মেয়ে পুলিশ অফিসার হবে, বিসিএস ক্যাডার হবে। তো আমার বাবা 2000-এ মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমার চাকরি হয়েছে 2004-এ, এবং কোথায় হয়েছে? সিআইডিতে হয়েছে। এটা আমার ছোটবেলা থেকেই খুব মানে আমি যখন সিআইডির কথা শুনতাম, ইন্ডিয়ান একটা সিআইডি, আমার কাছে মানে কেন জানি মানে একটু অন্যরকম বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। তো সিআইডিতে এসে আমার মানে এত ভালো লাগছে যে না, এটা আমার জীবনের সাথে মিলে গেছে। আমার বাবার স্বপ্ন ছিল যে আমার মেয়েরা পুলিশ অফিসার হবে, তো আমি সিআইডিতে এখানে আসছি। আর আমি যে মডেলিং করি, নাচ করি, গান করি, এগুলো হচ্ছে আমার বাবা নিজে গান লিখতো, সুর করতো, নিজেই আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছিল। বাবার অনেক স্বপ্ন ছিল যে তুমি একদিন সিঙ্গার হবা, কিন্তু আসলে সিঙ্গার আমি ওইভাবে হতে পারিনি। কিন্তু আমি একটু সিকিউরিটিতে আছি, ওখানে আমি সমান্তরালে আমি জবের পাশাপাশি অ্যাক্টিং করে যাচ্ছি। কিন্তু এটা হচ্ছে আমার একটা উক্তি আছে, মনের শক্তি বড় শক্তি, মনের জোর বড় জোর। আমি এখন যে এখানে লেডিস ক্লাবে আসছি, আমি কালকে থেকে খুব এক্সাইটেড যে আমি কখন যাব। আমি সারাদিন অফিসের কাজ করে আমার অফিস হচ্ছে 9টা থেকে 4টা, আমি 4টা পর্যন্ত অফিস করে তারপরে এখানে আসছি। সবাই কিন্তু সবাই বাসায় চলে গেছে, রেস্ট নিচ্ছে, কিন্তু আমার এটা ভালো লাগে। মিডিয়ার বিষয়টা এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কোথায় যাচ্ছি? আমি লেডিস ক্লাবে আসছি, সেটা অন্যরকম আমার একটা ভালো লাগছে। আমার টেলিভিশন এবং ক্যামেরা স্ক্রিন এগুলোর প্রতি আপনার একটা ভালোবাসা আছে, অন্যরকম একটা ভালো লাগা। আমার কিন্তু মনে হচ্ছে না যে আমি অফিস করে আসছি, মনে হচ্ছে যে আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসছি। যখন আপনি একটা কাজকে ভীষণ ভালোবাসেন, সেটা অনেক এনজয় করেন, খুবই ভালো লাগে। মানে আমি কি অফিস করছি নাকি শুটিংয়ে আসছি, এটা আমার কখনো, আমি দুটাকেই সমানভাবে প্রাধান্য দিই। এবং আমার উক্তি মনের শক্তি বড় শক্তি, মনের জোর বড় জোর। সেই জন্য আমার কাছে এটা কোনো প্রবলেমই মনে হয় না। যখন যেখানে কাজ হয় আমি চলে যাচ্ছি, করতেছি, আমার মনের জোরটা অনেক বেশি। এই মনের জোরের কারণেই হয়তো নানান প্রফেশনে, নানান জায়গায় আপনি নিজেকে মেলে ধরতে সক্ষম, এবং সেভাবেই আজকে চলে এসেছেন আমাদের লেডিস ক্লাবে। আমাদের লেডিস ক্লাবের আপু একটা আপনারা জানেন যে খুব বিশেষ একটা বিষয় আছে, সেটা হলো আমাদের সাথে শুধু দেশের নানান প্রান্ত থেকে নয়, পৃথিবীর নানান প্রান্ত থেকে জুমের মাধ্যমে নারীরাও যুক্ত হন, এবং তারা এক একজন এক এক পেশায় নিয়োজিত, এক এক রকম কাজ করেন, এবং তাদের কাছ থেকেও আমরা কিছু না কিছু জানতে পারি। তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি, এবং সেই সময়টা একটা বিরতির সময় যেহেতু হয়ে গেছে, বিরতি থেকে এসে আরও অনেক আড্ডা হবে, আমাদের সঙ্গেই থাকুন। আপনি হয়তো একটু নিজের মতো করে থাকতে ভালোবাসেন, হতেই পারে যে আপনার হয়তো নিজেকে মেলে ধরার ব্যাপারে অতটা ইচ্ছে নেই, কিংবা আছে কিন্তু আপনি জানেন না কিভাবে আসলে নিজেকে মেলে ধরা যায়। কাজের ক্ষেত্রে নিজেকে মেলে ধরার বিষয়ে বেশ কিছু এক্সারসাইজ আছে বলা যায়, বা অভ্যেস আছে, বা আশেপাশের মানুষের কিছু সাহায্যের ব্যাপার আছে, যেগুলো যখন আপনি পেয়ে ফেলবেন হয়তো নিজেকে মেলে ধরার ব্যাপারটা আপনার জন্য একটু সহজ হবে। যেহেতু প্রতিযোগিতামূলক একটা সময়, কাজের ক্ষেত্রে টিকে থাকতে হলে, ভালো করতে হলে, নিজেকে যোগ্য প্রমাণ করতে হলে নিজেকে প্রকাশ করাটা ভীষণ জরুরি। সেক্ষেত্রে কারো সাহায্য নিয়ে হলেও অবশ্যই সেই কাজটাই করবেন, এবং সেই বিষয়ে খানিকটা হলেও সাহায্য করতে লেডিস ক্লাবে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমাদের সাথে অনেক বন্ধুরা আছেন যারা নানান গুণে গুণান্বিত। এর মধ্যেই আমাদের চামেলি আপু আছেন, যিনি শুধুই একজন শিক্ষক নন, আবৃত্তিতেও যার একটা ভালোবাসার জায়গা আছে। আপু, কবিতা কি ছোটবেলা থেকে পড়তেন, বা লেখালেখির অভ্যাস আছে, নাকি শুধুই আবৃত্তি মাঝে মাঝে করেন? লেখালেখির অভ্যাস ছিল আমার, কিন্তু কবিতাটা বেশি দিন হয়নি, এই 1-2 বছর হয়েছে। আপনি কি লিখছেন? আপনার হাতে যে বইটা, সেটা কার বই? এটা একটা গ্রুপের সাথে, আচ্ছা, একই বৃন্তে কাব্যকুসুম, এই ইয়ের সাথে আমি জড়িত। ওদের এখান থেকে বইটা আমার গত বছরের আগের বছর বই মেলায় বের হয়েছে। বাহ, তাহলে কি আমরা আপনারই একটা কবিতা শুনবো? তাই তো, আমারই নিজের লেখা। বাহ, চমৎকার। তাহলে আপনাকে মেলে ধরতে আমরাও একটা জায়গা দিলাম, আপনার কবিতাটুকু আমরা শুনে ফেলি। থ্যাংক ইউ। আমার কবিতার নাম হচ্ছে বাবা।
বাবা হচ্ছে এক বিশাল ভালোবাসার নাম। তারা কি আমাদের কাছ থেকে পেয়েছে প্রকৃত দাম? জীবনের সুখ দুঃখ ত্যাগের মাঝে সারাক্ষণ সারা জীবন থেকেছে কাজে। মনের আশা পূরণ করা তাদের কি নাহি সাজে? নিজের জীবন বিলিয়ে দিয়ে সারাক্ষণ সারা মুহূর্তে রয়েছে নিরঅহংকার। বাবা মানে এক বিশাল পলক, তাই তো সারাক্ষণ দিয়ে থাকে ঝলক। বাবা হচ্ছে ত্যাগ তিতিক্ষার এক শোলক, আত্মনির্ভরশীলতার এক মহিমান্বিত ব্যক্তি। তাদের থেকে সন্তান পায় মনের শক্তি। কখনো তারা প্রকাশ করে না বিরক্তি। বাবা মানে রঙিন প্রজাপতি, বাবা মানে একরাশ মুক্তমতি। এভাবে সবার হৃদয়ে সৃষ্টি করে সুন্দর সুন্দর অভিব্যক্তি। বাবা হচ্ছে বড় হবার হাতিয়ার, তার সাথে করা উচিত ভালো ব্যবহার। তার মাঝেই আছে বড় হবার স্বপ্ন। তাই তো বাবা মা হচ্ছে জীবন চলার রত্ন। তাদের সবাই রেখো অতি যত্নে। ধন্যবাদ। বাহ বাহ, কি চমৎকার। আমার মনেই হচ্ছিল যে আপনি শিক্ষক হিসেবে মানুষকে আসলে বাবা মার প্রতি আসলে কেমন হওয়া উচিত, এবং আপনার যে এই বিষয়ক অভিব্যক্তি আছে সেটাই কি সুন্দর কবিতায় ছন্দে ছন্দে মিলিয়ে বলে দিলেন, এবং সেখান থেকেও হয়তো শেখার কিছু আছে। এরকমই একটা সুন্দর লেখা আপনি লিখেছেন, চমৎকার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। এসে রুমা আপুর কাছে জানতে চাই, উদ্যোক্তা জীবনে তো অনেক সময় দিতে হয়, ব্যবসায়ী হওয়া নাকি ভীষণ কঠিন, সারাক্ষণ লাভ লোকসান নিয়ে চিন্তা থাকে। যখন এই সব কিছুতে জর্জরিত হয়ে যান তখন কিভাবে নিজেকে একটু অবসর দেন, কি করেন তখন, কিংবা আপনার কোন কাজটায় মনে হয় যে এই কাজটায় আমাকে আমি মনে হচ্ছে ভীষণ? আমি আপনার লাস্ট কোশ্চেনটা আগেই উত্তর দিচ্ছি। যখন আপনি খাবার পরিবেশন করবেন এবং আপনার যারা গেস্ট হোক বা ফ্যামিলি মেম্বার হোক যারা খাওয়ার পরে তাদের অভিব্যক্তিটা কি, এইটা হচ্ছে দেখার একটা বিষয়। যেমন আপনি একটা ভালো অনুষ্ঠান করার পরে অনুষ্ঠানটা যখন একটা সাকসেসফুল ইয়েতে যায়, প্ল্যাটফর্মে যায়, তখন যেমন ভালো লাগে, আমার কাছে রান্না করার পর খাওয়ার পরে কমপ্লিমেন্টটা পেতে বা আমি ভালো করেছি, ভালো হয়েছে, এটার টেস্ট অসাধারণ, এই কথাগুলি আমাকে খুব প্রেরণা যোগায়। যেমন আমি নতুন নতুন আইটেমগুলি খুব চেষ্টা করি যে আচ্ছা এটাতে একটু ফিউশন আনি, আচ্ছা এটা তো আগে আম্মা এইভাবে করছে, আমি একটু অন্যভাবে করি। সারা দিন পরে যেমন দেখা যাচ্ছে যে রান্নাটা কে কোন জিনিসটা পছন্দ করে, কেউ ঝাল বেশি খায়, কেউ লবণ বেশি খায়, এইগুলি মানে সব সমন্বয় করে যখন আমি একটা ডিশ প্রিপারেশন করি, তখন যখন আমি কাস্টমারের কাছে দেই বা আমার ফ্যামিলি মেম্বারের কাছে আসে, তখন যখন আমি একটা রিভিউ পাই যে হ্যাঁ এটা খুব টেস্টি হয়েছে, ওইটাই আমাকে পরের দিন কাজ করার প্রেরণা দেয়। তখন আর জর্জরিত একেবারেই লাগে না। মানে আমি সারা দিন চুলার কাছে, যেমন দেখা গেছে যে আমি 50 জনের রান্না করছি, 60 জনের রান্না করছি, করার পর একটা ক্লান্তি অবসাদ, দেখা যাচ্ছে যে খেতেও ইচ্ছা করছে না। তখন যখন আমি ওই মেসেজটা আসে যে না আপা খুব সুন্দর হয়েছে বা আপা ফুলফিল, তখন আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে আবার পরের দিন এইভাবে। হ্যাঁ, লাভ লোকসানের একটা ব্যাপার আছে, কারণ যেহেতু বাজার ঊর্ধ্বগতি, তারপরে সব মিলে কাস্টমারের চাহিদা, তারপরে আবার নিজের ব্যাপারে নিজের ফ্যামিলিতেও যে আচ্ছা আমি আজকে এটা করব না, এটা একটু খরচ বেশি, আচ্ছা অন্যটা করি, এটা আছে, নাই তা না। তবে ওই যে বললাম মানে মনের একটা খোরাক। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকেই যারা রান্না করেন, তিনি রাঁধুনি হোক বা নিজের শখের বসে রান্না করে থাকেন না কেন, প্রত্যেকের হাতে আলাদা রকমের স্বাদ, এবং তিনি কি ধাঁচের রান্না করছেন তাতে তারও ব্যক্তিত্বের খানিকটা মানে একটা প্রকাশ থাকে সেই রান্নায়। তো সেটার জন্য দেখা যায় যে আপনি যখন রান্না করছেন নিজের মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে একটা রান্না তৈরি করছেন। অনেকে বলে এটা কোনো ব্যাপার না, তেল ঝাল হলে হয়ে যায় না, আসলে তা না, আপনি রান্নাটাতেও ডেডিকেশন দিতে হয়, কেননা একেবারেই তাই, না হলে আপনি যতই ভালো করেন না কেন, আপনার যদি মন থেকে না চায় যে আমি আজকে করব না,
আপনার কখনোই সেই শুধু রান্না না, কোনো কাজই ভালো আসবে না। যেমন এই যে নেক্সাসে আসবো, কাল রাত থেকে চিন্তা করতেছে, আচ্ছা কিভাবে কথাটা বলবো, আচ্ছা কিভাবে বসবো, আচ্ছা ক্যামেরা তো চারিদিকে থাকবে, তাহলে কি আমি কি বলতে পারবো কিনা, এই যে একটা এক্সাইটমেন্ট, কই এখানে এসে তো তেমন লাগছে না। এটা আমাদের হয় কি যে টিভি শো বা একটা অনুষ্ঠান, সেই রকম নানান একটা কারণে একটা প্রেশার ব্রেনে থাকতে পারে, কিন্তু নেক্সাসের এই আয়োজন যেটা লেডিস ক্লাব, এটা আমার কাছে মনে হয় একটা ঘর ঘর একটা পরিবেশ, এবং সেখানে আমরা কিন্তু অনুষ্ঠান শব্দটা ব্যবহার করি না, আমরা বরং চাই যে আমরা আড্ডা দিচ্ছি নারীরা মিলে, এটা আমাদের ক্লাব। আজকে ছেলের স্কুলে যাওয়ার পরে সবাই আচ্ছা তুমি কি বলবা, আচ্ছা তুমি কি করবা, মানে এই যে প্রশ্নটা, বা মানে আমি আপনাকে হয়তো বোঝাতে পারছি না, আমি ঠিকই বুঝতে পারছি যে এই অনুভূতিটা কখনোই প্রকাশ করবার মতো না হলেও আমি আপনাকে জানিয়ে দিতে চাই, এবং আমাদের বাকি বন্ধুরাও জানেন যারা এসেছেন বা আসবেন বা শুনছেন দেখছেন, যত প্রস্তুতি নেন না কেন লেডিস ক্লাবে আসার পর আমরা কোন বিষয় থেকে শুরু করে কত ধাঁচের বিষয় নিয়ে আসলে কথা বলতে পারি সেটার কোনো আসলে সিলেবাস নেই। অনেক ধন্যবাদ আপু, আরো শুনবো একটু। তার আগে সুলতানা চৌধুরী আপুর কাছে এসে জানতে চাই, অনেকগুলো ব্যক্তিত্ব এবং অনেকগুলো কাজ, কোন কাজটাতে মনে হয় নিজেকে সব থেকে বেশি মেলে ধরতে পেরেছেন বা পারেন? আমাদের একটা সংঘ আছে, অভিনয় সংঘ, অ্যাক্টর সিকিউরিটি বলে যেটা, এটা আমি অ্যাগ্রেটেড আর্টিস্ট। তো এখানে আমি অনেক কাজ করেছি, সবচেয়ে আমার ভালো লেগেছে পাতালপুরী রাজকন্যা, এটা চ্যানেলের কাজ ছিল। এছাড়া আমি আরও অনেক নাটক সিনেমা বিজ্ঞাপনে কাজ করেছি, কিন্তু কিছু কিছু কাজ আছে যে এই কাজটা আমার কমফোর্টেবল কিংবা ভালো লেগেছে। তো এরকম চ্যানেলের পাতালপুরী রাজকন্যা, এটাতে আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছিলাম এই কাজটা করে। এটা অনেক পর্ব ছিল। এখানে কি ধরনের চরিত্র আপনার ছিল? এখানে সবাই খুব ঠান্ডা মেজাজের ছিল, আর আমাকে সবসময় লাউডলি কথা বলতে হতো। এটা যারা দর্শক আছেন, পাতালপুরী রাজকন্যা এটা অনেকেই দেখেছেন, এটা অনেক জনপ্রিয় একটা কাজ ছিল, ধারাবাহিক ছিল, মেগা সিরিয়াল ছিল। ডিরেক্টর ছিল রাজীবুল ইসলাম রাজীব। এটা আমার জীবনে সেরা একটা কাজ ছিল। এছাড়াও আমার আরও দুইটা নাটক যাচ্ছে, একটা হচ্ছে এসএ টিভিতে তুমি আছো তাই, আর এটা হচ্ছে বৈশাখী টিভিতে সাজ্জাদ হোসেন দুদুলের মুসা। আর এছাড়া আমি অনেক নাটক সিনেমাতে কাজ করেছি। আমার লাস্ট কাজে কাজী হায়াতের জয় বাংলা সিনেমাতে কাজ করেছি, তারপরে নো ডরাই এটাতে কাজ করেছি, সাকিব ভাইয়ের মেন্টাল সিনেমা, তারপরে মোস্ট ওয়েলকাম টু এম এ জলিল অনন্তর। এছাড়া আরও অনেকগুলো কাজ ছিল। আপনি আমাদের দেশীয় নানান যেগুলো খুবই জনপ্রিয় কাজ সবখানেই নিজের অভিনয়ের একটা সুযোগ পেয়েছেন, এবং আমার মনে হয়েছে যে যখন অনেক জনের সাথে কাজ করেন, আপনি সব আমাদের নামি দামি মানুষদের সাথেই কাজ করেছেন, নিজেও ভীষণ একটা চমৎকার ব্যক্তিত্বের মানুষ, আপনিও নিজের যে একটা অ্যাপিয়ারেন্স আমাদেরকে দিচ্ছেন, সেখান থেকে আমি জানতে চাই যে যখন হলো সিনেমাতে কাজ করেন বা টিভিতে কাজ করছেন, ছোট পর্দা বড় পর্দা যেখানেই অভিনয়ের সুযোগ পাচ্ছেন না কেন, একজন আর্টিস্ট হিসেবে নিজেকে তুলে ধরার জন্যে কোন কোয়ালিটিটা বা কোন গুণটা থাকা ভীষণ গুরুত্বপূর্ণ আপনার মনে হয়েছে, এবং অনেক বড় বড় আর্টিস্টদেরকেও যদি যখন দেখেছেন তখন কি মনে হয়েছে যে এই গুণটার কারণেই আসলে ওনারা এত বড় মানুষ? এখানে সবচেয়ে মেইন হচ্ছে আপনার টাইম মেনটেন করতে হবে, যে আপনার কল টাইম হচ্ছে 8টা, এখানে আপনি 10টায় যাবেন না। যেমন নেক্সাসে আমার কল টাইম ছিল 4টায়, আমি 4টার আগেই আসছি। তো এরকমভাবে এইখানে আমি যখন প্রথম কাজ করি আবুল হায়াত আঙ্কেলের সাথে, একটা ধারাবাহিক ছিল, তখন আমার একটু নার্ভাস লাগছিল যে ওনাকে পর্দায় দেখি, এখন উনি আমার কো আর্টিস্ট। তখন উনি আমাকে বলছিলেন, আই মেয়ে তুমি না সিআইডিতে জব করো, তাহলে আমাকে ভয় পাচ্ছ কেন? এটা আমার খুব মজার একটা বিষয় ছিল। তখন প্রোডাকশন বয়কে বললো ওকে এক গ্লাস পানি এনে দাও। তো পানি খাওয়ার পরে উনি আমাকে বলল যে নার্ভাস হচ্ছ কেন? আমি বললাম যে না আঙ্কেল, আপনি এত বড় মনের মানুষ, এত বড় মাপের একজন অভিনেতা, আমি আপনার সাথে কথা বলছি, অভিনয় করছি, এটা আসলে আমার কাছে খুব ইয়ে লাগছে। পরে না না কিচ্ছু হবে না, তুমি নর্মালভাবে কথা বলো। তো এই যে একটা বিনয়টা উনি ইচ্ছে করলে বলতে পারতো, আই মেয়ে তুমি পারছো না, চলে যাও, এটা সেটা। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে যে উনি এত বড় মাপের একজন অভিনেতা হয়ে আমাকে সাহস দিয়েছেন। এটা আমি আসলে ওনাকে বড় মাপের একজন অভিনেতার হয়তো অনেক বড় একটা গুণ হলো উনি ওনার বিনয়ের মাপও হয়তো অনেক বড়, এবং সেই কারণেই উনি হয়তো মানুষটাও এত বড় মাপের মানুষ। সেই বিষয়ে আরো কথা হবে, আরো তো গল্প করতে ইচ্ছে করে, গল্প তো শেষ হয় না, আরো গল্প আছে অবশ্যই। আপনারাও চলে আসবেন এই ফাঁকে। নিয়ে নিচ্ছি একটা বিরতি।
ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টা তো আপনাদেরও ভীষণ প্রিয় হবার কথা। শেষে এসে একেবারেই ভিড় করবেন না, যখন সময় আছে শুরুতেই আপনাকে জলদি জলদি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে হবে। কাদের সাথে কথা বলছি? আমাদেরকে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে অনেক মানুষই দেখছেন এবং নারী বন্ধুরা যুক্ত হয়ে যাবেন জুমের মাধ্যমে। স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। শেষের দিকে বরাবরই আমার একটা তাড়াহুড়ো লেগে যায়, তখন আপনারা চাইলেও সবাইকে আমি বেশি করে কথা বলতে দিতে পারি না, মেলে ধরতে দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনারা জলদি জলদি আসবেন এবং এখনই আসলে এখনই কথা বলবো আমরা। আর এসে আরেকটা বিষয়, সেটা হলো আমরা যদি চামেলি আপুর কাছে আসি, কবিতা লিখেছেন এবং আমি জানতে চাই যে মেলে ধরার পরে প্রাপ্তির বিষয়টাও আসলে ভীষণ অনুপ্রাণিত করে, তাই না? তো আপনার লেখার সাথে লিখেছেন যখন, তখন সেখানে কিছু প্রাপ্তি যুক্ত হয়েছে এই খাতায়, সেটা নিয়ে একটু শুনি। কবিতা লেখার পরে আমার আত্মীয় স্বজন পরিচিতি অনেকেই কবিতা পড়ে আমার বলেছে যে তোমার কবিতাটা সুন্দর হয়েছে, পড়ার এটাও ভালো হয়েছে। আমি কবিতা লিখে ভীষণ আনন্দ পাচ্ছি। লেখালেখি আমি ছোটোবেলা থেকেই করতাম, ভালো লাগতো। কবিতার বিষয়ে রিসেন্ট আমার এই শখটা মন থেকে এসেছে। দেখলাম কবিতার মাঝে নিজের অনেক মনের ভাব প্রকাশ করা যায়। আর আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি কিছু না কিছু ইভেন্টে, যেমন স্বাধীনতার উপর, তারপরে পয়লা বৈশাখ, ঈদের আনন্দ, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তারপরে যুদ্ধের উপরে, আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরেও আমি কবিতা লিখেছি। প্রত্যেকটা মুহূর্তে আমি করি। আর আমার সবচেয়ে মজার বিষয়, আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমার কবিতার সব ইগুলো মনে আসতে থাকে। আমি না আপনাকে মাত্র এটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কবিতা লেখার সবচেয়ে ভালো সময় কোনটা, কোন সময় কবিতা মাথার আশেপাশ দিয়ে চলে আসতে থাকে? আর এই যে ঘুমের সময়, ধরেন আপনি ঘুমিয়ে আছেন, এই সময় কবিতার লাইন আসলো মাথায়, তখন কি ঘুম থেকে চট করে উঠে যান আর খাতা কলম নিয়ে বসে যান? হ্যাঁ, তখন আমি, যদি আমার মোবাইল পাশে থাকে, আজকাল তো মোবাইলে অনেক কিছুই করা যায়, সাথে সাথে ওই কল্পনার চিন্তাগুলো 4-5টা লাইন যেটাই থাকে আমি সাথে সাথে লিখে ফেলি। বাহ, তাহলে এটা বেশ ভালো হয়েছে। এভাবে করে করে লিখে আস্তে আস্তে 10 লাইন, 15 লাইন, 20 লাইন হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই টুকে টুকে তো একটা বই হয়ে যায়, তাই না? বেশ চমৎকার। আমি এই পর্যন্ত 32টা কবিতা লিখেছি। 32টা কবিতা, বেশ চমৎকার। শিক্ষকতা করে এত টায়ারিং একটা চাকরি, সেটা অবশ্যই সেটা আপনি মন থেকে করেন। এটা ছাড়াও নারীদের কিন্তু চাকরি আসলে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে ঘরে ফিরলে শেষ হয়ে যায় না। নারীদের আসলে আমার কেন যেন মনে হয় 24 ঘন্টায় কোনো না কোনো দায়িত্বে থাকতে হয়। ঘরে ফিরলে মায়ের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, একজন বউ হবার দায়িত্ব, এরকম নানান দায়িত্বে আপনি থাকেন। তারপরেও নিজের শৌখিনতাটা এখনো বজায় রাখতে পেরেছেন, যখনই সময় পাচ্ছেন করে ফেলছেন। আমি মনে করি এটা মনের ব্যাপার। মন থেকে যদি কিছু চাই বা কিছু করতে চাই, ওই স্বপ্নগুলো পূরণ করার জন্য কষ্ট তো করতেই হবে। তখন যখন ভাবি যে আমার এই ভালো লাগাগুলি যদি আমি প্রকাশ করতে পারি, তখন আর ক্লান্ততা ভিতরের থেকে আর আসে না। বাহ, চমৎকার। আমরা রুমা আপুর কাছে এসে জানতে চাই যে অনেকগুলো রান্না আপনি করেন, যারা অনেক রান্না করে, বা আমাদের বাঙালি রান্নার তো কোনো অভাব নেই, এত রেসিপি, আপনার কোনো নতুন আবিষ্কৃত রেসিপি আছে যেটা শুধু আপনিই করেন? আসলে রান্নাটা এমন একটা জিনিস, আমি যে বলবো যে এটা আমি করেছি, দেখা যায় কেউ না কেউ করেইছে কোথাও, এটা কেউ না কেউ করেছে, হয়তোবা একটু 19-20। হ্যাঁ, আপনার বিশেষত্ব কোনটা? রান্না যে এতগুলো করেন, কোনটা মানুষ ফিরে ফিরে বারবার চায়? এটা সবচেয়ে বেশি আসে যেটা রিপিট, সেটা হচ্ছে চিকেন পোলাও, যেটা চিকেন বিরিয়ানি, যেটা আচ্ছা, মুরগি বিরিয়ানি। আর আমার মনে হচ্ছে আমাদের কথার মাঝখানে ব্রেক নিয়ে খেতে চলে যেতে হবে, কারণ যত খাওয়া নিয়ে কথা বলছি ক্ষুধা লাগছে। আমি আজকে আসলে একরকম লজ্জিতই যে আমি কেন একটা ডিশ নিয়ে আসলাম না। আমার মনে হচ্ছে যে আপনি এই যে দেখেন, আপনি নেক্সাস টেলিভিশনের ঠিকানা জানেন, এই যে আমাদের সাথে আজকে চেনা জানা হয়ে গেল, এরপরে নানান সময় আমাদের আবদার আপনি রাখতে পারবেন, অথবা থাকে না যে এসে আপনি কষ্ট করবেন কেন, আমরাই পুরো টিম উঠিয়ে হয়তো একদিন হাজির হব। অবশ্যই কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে মানে
রান্নাটা হচ্ছে প্রসূতি মায়ের মতো। হ্যাঁ, যেমন আমি একটা ডিশ তৈরি করে আপনাকে প্রেজেন্ট করলাম, আপনি দেখে সাথে সাথে ছবি তুললেন, যেটা আজকাল হয়। আমার এমন এমন রান্নাও আছে যেটা আমি ছবি তোলার সময় পাই না, কিন্তু আমার মেয়ে সেটা করে, এবং একটা করার পরে যখন লুকসটা দেখি বা খেয়ে কেউ তৃপ্তি সহকারে বলে যে হ্যাঁ খাইলাম একটা, তখন আমার কাছে মনে হয় যাক আমি কিছু, এটাতেই আমার সার্থকতা, এটাই আমার সার্থকতা, এটাই আমার শান্তি। যেমন আমার মন খারাপ হলে আমি রান্নাঘরে যাই, কিছু একটা বানাতে হবে। ঠিক আছে। তারপরে খুব আনন্দে নিয়ে আছি, রাত দেখা যাচ্ছে 12টা-1টা বাজে, তখনই আমি চলে যাই, আচ্ছা ঠিক আছে একটা নতুন কিছু রান্না করি। এইটা মানে রান্নার উপর আমার একটা অন্যরকম একটা ফ্যাসিনেশন বলা যায়। এই যে আপনি হতেই পারে যে আপনার এপাশে একজন কবি আছেন, এই পাশে একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ আছেন, আপনার মনে হতে পারে মাঝখানে আসলে আমি কি পরিবেশনা করতে পারি, আমারও তো কিছু একটা পরিবেশনা করার দরকার ছিল। আপনার কাছে আছে সবচেয়ে দামি একটা জিনিস, সেটা হলো অনেক অনেক রেসিপি আছে আপনার কাছে। তো আমরা এখন যখন আপনাকে পেয়ে ফেলেছি, খুব সহজ ছোট্ট একদম মানে চুলোর কাছে গেলেই হয়ে যায় এমন একটা ছোট্ট রেসিপি শিখতে পারি কিনা আপনার কাছে? একটু চিন্তা করি। তাহলে চিন্তা করার সময়টা দিচ্ছি, ততক্ষণে আমাদের অভিনেত্রীর কাছে এসে জানতে চাই, অনেকগুলো নাটক, সিনেমা এবং অনেক বেশ সিগনিফিকেন্ট কিছু কাজ আপনি করেছেন। আপনার পছন্দের কোনো ডায়লগ আছে যেটা আপনি আমাদেরকে পরিবেশন করে দেখাতে পারেন? আমার একটা সিনেমা করেছি 17 শতবার, এটা হচ্ছে মিনহাজ কিবরিয়া। আমার লাইফে সেরা একজন মানুষ, উনি খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে কাজ করেন আপনার মনেই হবে না যে আপনি শুটিংয়ে আসছেন, যাওয়ার সাথে সাথেই এত আদর আপ্যায়ন এটা সেটা করে। তো ওনার আমার সৌভাগ্য হয়েছিল ওনার 2টা কাজ করার। উনি মূলত লন্ডনে থাকেন, তো এখানে আমার ক্যারেক্টার ছিল পুলিশ ইন্সপেক্টর, আর আমার কো আর্টিস্ট ছিল চিত্রনায়ক আমান। তো আমার ডায়লগটা এই ছিল, আমি যেহেতু পুলিশ অফিসার, ওকে ধরতে হবে। ওই গুন্ডামি করস, মাস্তানি করস, পুলিশের পেদানি খাস নাই, এইবার বুঝবে পুলিশের পেদানি কারে কয়, কত প্রকার কি কি, চল। তো ওকে ধরে নিয়ে আসি। তারপরে উপর থেকে ফোন আসছে, ওকে ছেড়ে দিতে হবে, এই নে মুসলিকায় সই কর। আর যদি কখনো তোকে এই এলাকায় কোনোদিন দেখি, তাহলে গুন্ডামি কারে কয়, মাস্তানি কারে কয় টের পাবি, যা ভাগ। তো এটা আমার লাইফে একটা সেরা ডায়লগ। এই ছবিটার নাম হচ্ছে 17 শতবার। এটা রাইটার, ডিরেক্টর, প্রোডিউসার হচ্ছে মিনহাজ কিবরিয়া। এটা খুব দ্রুতই দেখতে পারবেন। বাহ, চমৎকার। এটা সামনে আসলে আমরা অবশ্যই দেখব, কারণ আমাদেরই এই যে চিরচেনা সুলতানা চৌধুরী আপা সেখানে আছেন, কেন দেখব না। আরেকটা বিষয় হলো এই যে অভিনয়টা, আমরা সবসময় সিনেমাতে দেখি যে সিআইডিরা বেশ দৌড়ে ঝাঁপ দিয়ে তারপর হলো বেশ কষ্ট করে একটা ক্রিমিনালকে ধরে ফেললো, এই যে আপনিও একদম ধরে ফেলে অমনি একদম সাথে সাথে মারামারি শুরু হয়ে গেল। এই যে জীবনে আসলে সত্যিকার জীবনে সিআইডি জীবনটা কেমন, এবং আসলে এভাবে দৌড়ে ঝাপটে আপনার কখনো ক্রিমিনাল ধরতে হয়েছে কিনা, সেই অভিজ্ঞতাটা শুনবো। একটা আমাদের জুমে একটু পরিচিত হয়ে আসি। আমাদের রেবেকা আপু আছেন আমাদের সাথে, আর রাশিদা আপু আছেন আমাদের সাথে। কি মিষ্টি লাগছে দুইজনকে, ক্যামেরার দিকে তাকিয়ে থাকি 5 মিনিট, তারপর কথা বলবো। না থাক, আমাদের রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু ভীষণ চমৎকার একটা রং পড়েছেন, তার কাছে এসে একটু জানতে চাই যে নিজেকে মেলে ধরার বিষয়টা কখন মাথায় এসেছে, যে কোনো একটা সময় আপনার মনে হয়েছে আমার তো অনেকগুলো লুকায়িত ট্যালেন্ট আছে, সুপ্ত অনেক রকম ব্যাপার আছে, তো সেই কোনো একটাকে মেলে ধরা দরকার, সেটা কখন মাথায় আসলো এবং কি সেই ট্যালেন্ট? আমি অ্যাকচুয়ালি সংসার জগতে, বিবাহিত জীবনে হারিয়ে গিয়েছিলাম যে নিজের ভিতরে কিছু আছে, নিজের সত্তা সব ভুলেই গিয়েছিলাম সংসার করতে করতে। তা আমি যখন 2012-তে জয়েন করলাম, ফেসবুক ওপেন করলাম, তারপর আস্তে আস্তে লেখালেখি শুরু করলাম। লিখতে লিখতে এক পর্যায়ে দেখলাম যে আমি একটি প্রবন্ধ লিখেছি টরন্টো প্রবাসী পত্রিকায়। তো সেটা মায়ের আত্মচিৎকার, ওটা থেকেই দেখলাম যে আস্তে আস্তে পরিচিত হয়ে গেছি, এবং যেখানে যাই মাশাআল্লাহ আমাকে অনেকেই চিনে জানে, জিজ্ঞেস করে যে আপনি রাশিদা আপু। তারপর থেকে আমি এখানে অনেক ভলেন্টিয়ারি করি, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। এতে করে মানে মোটামুটি অনেক ভালো আছে আমার ফিল্ড। এখানে ভলেন্টিয়ার করা, সিনিয়রের ওখানে যাই, সিনিয়রদের ওখানে আমি ভলেন্টিয়ারিং করি। আর লেখালেখি তো চলছেই, প্রবাসী পত্রিকায়, ম্যাগাজিনে, বিভিন্ন জায়গায়। আমি কবিতাও লিখি, অনেক কবিতা লেখা আছে। আর আমার খুব ইচ্ছা এই মহিলাদের জীবনে যার যার ব্যক্তিগত জীবনে যে কষ্টগুলো, সেগুলা নীরবে তুলে ধরার, যেটা সে প্রকাশ করতে পারে না,
যারা কলম ধরতে পারে না তাদের ঘটনাগুলো আমি এসে লিপিবদ্ধ করে রাখতে চাই, এটাই হলো আমার বাহ, যারা সুবিধা। লিখছেন এবং না আপনি আল্লাহর তাদের মতে এখন কলমটা হতে চাইছেন, এবং কি সুন্দর একটা চিন্তা যে অনেকেরই দেখা যাচ্ছে যে আমরা এখন অনেকে সরব হতে ভয় পাই, নীরবতাই হয়তো শান্তি সেটা মনে করি, কিন্তু আসলে সরব না হলে আমাদের এই যে সমস্যাগুলো সেগুলো কখনোই সামনে আসবে না। আর সমস্যার সামনে না আসলে সমাধান কিভাবে আমরা আশা করতে পারি? রেবেকা আপুর কাছে এসে জানতে চাই, এই যে নিজেকে প্রকাশের বিষয়টা আপনার কাছে কতটুকু জরুরি মনে হয়, এবং নিজের কোনো যদি গোপন ট্যালেন্ট থাকে যেটা আমরা এখনো জানি না, এতদিন ধরে আপনি আমাদের সাথে আছেন কিন্তু আপনার একটা গুণ আছে যেটা আমরা এখনো জানি না, সেটা আজকেই সময় বলে দেবার, বলুন তো এখন সেটা। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। সুন্দর একটা বিষয় আজকে। আমি আসলে নিজেকে মেলে ধরার জন্য আমি 2020 থেকে 2024 একটা জবের মধ্যে একদম টানা 24টা বছর জব করছি। হঠাৎ করে 2020 যখন করোনা আসলো তখন মনে হলো, আমি তখন লিভে চলে গেছিলাম, আমার 2বার করোনা হয়েছিল। তো আমার 18 মাস আমি লিভে ছিলাম। তখন আমার মনে হলো আমি কেন ঘরে বসে বসে খালি নিজের জীবনটাকে এরকম নষ্ট করে দিচ্ছি, মনে হচ্ছে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। পরে দেখলাম যে না, আমি একটা ঘরে বসে কিছু করতে পারি। তখন আমার ছোটবেলা থেকে ডায়েরি লেখার খুব অভ্যাস ছিল, আমার বাবা করতেন এই কাজটা। আমিও একটু একটু ডায়েরি লিখতাম, প্রতিদিন পারতাম না, হয়তো চেষ্টা করতাম। তা আমি শুরু করলাম। 18টা মাস আমি যে ডায়েরিটা লিখেছি, আমি আমার ছেলেদের বললাম যে আমি এটা যখন চলে যাব তখন তোমরা রেখে দাও। ওর মধ্যে ছোট্ট ছোট্ট করে, আমার হয়তো অত প্রতিভা নাই, আমি সুযোগ পাইনি আসলে প্রতিভা নিজেকে মেলে ধরার। অত সবাই তো সবকিছু পারে না। আমার 2টা ছেলে আমি নিজের হাতে একলা মানুষ করেছি, তারপরে চাকরি সংসার সব মিলে আসলে হয়ে ওঠে না। আমরা বাঙালি মেয়ে, আমাদের সবই ঠিক রাখতে হয়। আমি আমারটাই বলবো, আমি কারোটাই বলতে পছন্দ করি না, কারণ আমি আমার নিজের জীবনটাই বলি। আর মেলে ধরার বিষয় হচ্ছে, আমি ছোট্ট ছোট্ট একটু একটু কবিতা লিখি, পড়িও, কিন্তু আসলে ওইভাবে প্রতিভা নিয়ে আসতে পারি নাই। হ্যাঁ, আর গান বাজনা আমি পারি না, আমি গান শুনতে খুব পছন্দ করি। সবাই আমার মন একে খারাপ যে সবকিছু পারতে হবে এটাই যে প্রতিভা, একজন নাচ করছেন আরেকজন গান করছেন এটাই যে প্রতিভা শুধু, এটা আসলে ঠিকও নয়। বরং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ একটা একটা কাজে খুব এক্সপার্ট। যেমন একজন নারী নিজের সংসারটাকে খুব সুন্দর করে সামলাতে পারেন, তার পরিবারে কেউ একজন রেগে গেল, তিনি খুব কৌশলে জিনিসটাকে কন্ট্রোলে এনে ফেললেন, এটা কিন্তু আপু প্রতিভা। নিজের সন্তানকে খুব না রেগে তাকে সঠিক পথে আনতে পারার একটা চেষ্টা, যে এটাও একটা প্রতিভা। প্রতিভা আসলে চারিদিকে আশেপাশে আনাচে কানাচে, এবং প্রতিভা আসলে খুঁজে নিতে হয়, সবখানে প্রতিভা আছে, এবং আপনারাও সেটাই বিশ্বাস করেন, এটাই আমাদের আশা, এবং সেই কথাগুলোই মেলে ধরতে চলে আসবেন আমাদের জুমে আড্ডা দিতে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা বিরতি। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আড্ডা আজকে শেষ হবারই নয়, কারণ নিজেকে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম বরাবরই হয়ে এসেছে লেডিস ক্লাব। লেডিস ক্লাবের নারীরা নানান অঙ্গন থেকে আমাদের সাথে যুক্ত হন, নানান জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হন, এবং নানান মতবাদ রাখেন নিজের মনে মননে। তাদেরকেই প্রকাশ করে দেবার একটা জায়গা হিসেবে আমাদের এই আড্ডার মঞ্চ বলা যেতে পারে, যেখানে আমরা কথা বলি। আমাদের সাথে অনেক বন্ধুরা নানানভাবে যুক্ত হয়েছেন, কিন্তু জুমে ইতোমধ্যেই আপনাদেরকে চলে আসতে হবে। যারা যারা আমাদের সাথে আড্ডা দিতে আগ্রহী, খুব একটা দেরি করা যাবে না, নিজের নামটা লিখুন এবং আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসুন। আমরা জানতে চাই চামেলি আপুর কাছে এ পর্যায়ে এসে, যখনই দেখা যায় নিজেকে প্রকাশ করবার বা মেলে ধরবার একটা বিষয় আসে, নিজের কাজের দিকে এগোনোর ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আসলে একটা সাহায্য, একটা ছোট্ট উৎসাহ, সেটা কিন্তু অনেক দূর যায়। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে উৎসাহের ব্যাপারটা আসলে আপনার জীবনে কার কাছ থেকে বা কোথা থেকে এসেছে বেশি? আমি প্রথমত বলবো আমার পরিবার থেকে, ভাই বোন, মা বাবা। আমি ছোটবেলা থেকেই যা করার চেষ্টা করেছি তারা খুব উৎসাহ দিয়েছে। একটা জিনিস লক্ষ্য করেছি, করা উচিত, একটা কাজের সফলতা তখনই আসবে যখন একটা মানুষ তার কাজের মূল্যায়ন করতে পারবে, যে তুমি আজকে এটা করেছো, চমৎকার হয়েছে। এই যে শব্দটা, এই যে খুশির একটা বলল, এটাতে মনের মধ্যে কিন্তু খুশি তো আছেই, পরবর্তীতে আমার কিছু করার, এগিয়ে যাবার স্বপ্নটা আরও বেড়ে যায়।
আমার এটা এত ভালো লেগেছে, ঠিক আছে আমি দেখি না, পরবর্তীতে আরেকটু চেষ্টা করে। কিন্তু আমি বলবো প্রতিটা মানুষের মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নে আমি বলবো না যে প্রশংসা সবসময় করতে হবে, সমালোচনারও দরকার আছে, কিন্তু সমালোচনাটা রুক্ষ কটাক্ষভাবে না, তাকে বুঝিয়ে দিতে হবে তুমি এভাবে করলে বা ওভাবে এগিয়ে গেলে আরও ভালো করবে। এটাও আমরা জেনে নিলাম। একদম সবসময় যে প্রশংসার প্রাপ্য বা প্রাপ্তি স্বীকার করব তা না। এবং শুধু প্রশংসা করলে আপু আসলে নিজের উন্নয়ন কোথায় করবার দরকার আছে সেটা জানা যায় না। তো আমি মাঝে মাঝে যখন কেউ কোনো মতামত দেয় সেটাকে আমি ক্রিটিসিজম বলতে পছন্দ করি না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলতে পছন্দ করি বা গঠনমূলক মন্তব্য বলতে পছন্দ করি। কারণ গঠনমূলক মন্তব্য কিন্তু আমাদেরকে আরো এগিয়ে যেতে বা নিজেকে শুধরে আরেকটু কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে সাহায্য করে। আমাদের সাথে এসেছে খুকু আপু। খুকু আপু আপনার কাছে একটু আসি এবং এসে তার সাথে, তিনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? খুকু আপু, নাহিদ আপু, নাহিদ আপু, নাহিদ আপু, নাহিদা, নাহিদা আপু শুনতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে? আমি মাঝে মাঝে আপু চোখে কম দেখি, এটা এতদিনে আপনারা জেনেই গেছেন, সেই জন্য আমি যদি ভুল নামেও ডাকি আপনারা মাঝে মাঝে সাড়া দেবেন। এবং আপনার কাছে এসে একটু আমি নিজের একটা যে গোপনীয়তা সেটা প্রকাশ করলাম, সেভাবে আপনার একটা গোপন ট্যালেন্টের কথা জেনে ফেলি, যে কোন কাজটা অবসরে খুব ভালো লাগে বা গুনগুন করা হয়, কি করা হয় আপনার? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অবসর তো আসলে খুব একটা পাওয়া যায় না, কারণ একটু ছোটখাটো চাকরি করে একটু স্কুলে আছি আমি। তো যখন পাই হয়তো দেখি মাঝে মধ্যে একটু বই টই পড়ি বা একটু টিভি দেখা অফিসের সময়টা, তা মেয়েদের সাথে একটু গল্প করি এই। আর আপনার দেখি মাঝে মধ্যে একটু টুকটাক কাজ করার চেষ্টা করি সময়টাতে। আর আপনার এই তো ঘোরাফেরা করা, একটু সবার খবর নেওয়া, ফোন করা, নিজের আপনজন আত্মীয় স্বজনদের ফোন করা, কথা বলা, সবার খোঁজ খবর, পারলে একটু বেড়াতে যাওয়া, ঘুরে এই। বাহ, চমৎকার। আমার কাছে মনেই হয়েছে যে এই যে আপনি যে কটা কাজের কথা বললেন, খুব সহজাত কাজ, কিছু সাবলীল কাজ যেগুলো আমরা প্রতিনিয়ত অনেকেই করতে চাই, সবাই যে এই সময়টা বের করতে পারি তা কিন্তু সবসময় হয়েও ওঠে না। কিন্তু এই কটা কাজের মাধ্যমে, এই যে বন্ধুদের সাথে একটু মিলেমিশে বসা, পরিবারের সাথে একসাথে বসে টেলিভিশন দেখা, এগুলোর কারণেও কিন্তু পারিবারিক বন্ধন যখন দৃঢ় হয় বা বন্ধুত্বের সম্পর্ক যখন গাঢ় হয়, তখন কিন্তু আসলে নিজেকে মেলে ধরাটা আসলে খুব সহজ হয়। বেশ চমৎকার। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমাদের সাজিয়া আপু। সাজিয়া আপুর কাছে এসে জানতে চাই, সাজিয়া গুজিয়া, এই যে আপনি আমাদের কাছে আসলেন, এখন হলো আপনার মেলে ধরার বিষয়টা বা আপনি নিজেকে কোন পরিচয়ে প্রকাশ করতে বেশি পছন্দ করেন সেটা জানতে চাই। ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা। অনেকদিন পরে আপনার সাথে দেখা, ভালো আছেন? একদম, আপনাদেরকে না দেখলে কম ভালো থাকি, কিন্তু দেখলে আবার ভালো হয়ে যায়। আসলে কি নিজের পরিচয়ে বাঁচাটাই হচ্ছে আমার মনে হচ্ছে মেন। আমি যে কাজটা করি, আমি যেটা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার মনে হচ্ছে সেটাই আমার করা উচিত। সেটা আমি অবশ্য করিও। এখন সবাই যেহেতু আমাকে চিনে, আমার বাচ্চা আছে, আমাকে নাম ধরে না ডেকে অনেকে তাকে আদবের মা, ওটাও শুনতে আমার ভালো লাগে। এক এক সময় এক এক কথা, মানে আমার হাজবেন্ড আমাকে এখন আর নাম ধরে ডাকে না, এইদিকে আসো, তো ওটা আমার ভালো লাগে। এই যে আসলে ধাপটা চেঞ্জ হলে তখন মনে হচ্ছে নিজের পরিচয়, আসলে নিজের নামটা, যে আমি যখন যে কাজটা করি সবাই যখন যেটা পছন্দ করে, প্রশংসা করে, সেটা এখন বর্তমানে আমার জন্য ভালো লাগতেছে। আর আরেকটা, আমার গতকালকে আমার ছেলে রেজাল্ট দিয়েছে, জিপিএ 5 পেয়েছে, সবাই ফোন করে আমাকে ধন্যবাদ দিচ্ছে। আমি বলছি আমার ছেলে করছে, ও কষ্ট করছে, বলে কি না তোমার চেষ্টা ছিল। এই কথা কি আমার খালি মুখে লেডিস ক্লাবে এসে আপনাকে বলতে দেয়া ঠিক কি না, আগে সেটা আমাকে বলেন। যে এই যে জিপিএ 5 এর কথা শুনলাম, ছেলের মিষ্টির কথা শুনলাম, কিন্তু কোনো স্বাদ ঘ্রাণ কিছুই পেলাম না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না সাজিয়া আপু, একেবারে থাকবে। আমাদের প্রিয় জায়গা আপু, লেডিস ক্লাবটা হচ্ছে প্রিয় জায়গা, মন খুলে কথা বলার জায়গা। এখানে মিষ্টি মুখ না করে থাকা যাবে বলে? একেবারে তাই। সেই
ছেলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, সে সামনের দিনে আরো এগিয়ে যাক। এবং মা হিসেবে এইখানে মায়ের পরিচয় আপনি ভীষণ সার্থক, এটা তো আরেকটা আনন্দের বিষয়। চমৎকার, অনেক ধন্যবাদ। আমরা সেই পর্যায়ে ছোট্ট করে একটু রুমা আপুর কাছে এসেও জানতে চাই যে উৎসাহের বিষয়টা, এগিয়ে যাওয়ার বিষয়টা, কারা এগিয়ে যেতে সাহায্য করে, কারা নিজেকে প্রকাশ করার এই বিষয়টাকে আরো কনফিডেন্ট করে তোলে? আচ্ছা, প্রথমত শুরু হলো বোনদেরকে দিয়ে। বোনরা বললো যে তুমি পারো, তাহলে তুমি কেন বসে থাকবা, কেন নিজেকে প্রেজেন্ট করছো না। আর এখন হচ্ছে আমার মেয়ে, আমি কি বলবো, আল্লাহর অশেষ নেয়ামত আমার মেয়েটা। ও আমাকে পরিপূর্ণ করেছে পুরোটাই। মানে আমি কিছু করতে গেলে মা এভাবে না এভাবে, যেমন কালকে আমি আসবো শাড়ি, মা তুমি এটা পরো, না তুমি এটা পরো। কারণ ও কিন্তু এখন ফ্রেশ সেট অফ আইজ, তাই না? তো ওর একটা নতুন মানে যুগের সাথে তাল মেলানো একটা ওর মতামত আছে, তো মাকে সে সাহায্য করে যাতে মেল বন্ধনটা হয়। হ্যাঁ, এবং দেখা গেছে যে ফ্যামিলি কোনো প্রোগ্রামে যে মা আজকে কি কি মেনু হবে, আচ্ছা মা এটা করো। ডেজার্টে মা তুমি এটা ভালো হয় তোমার, এটা করো। আচ্ছা মা এইটাতে তোমার কষ্ট কম হবে, এটা তুমি তাড়াতাড়ি করে ফেলো। এটা মানে ও হচ্ছে আমার মানে কি বলবো, চোখ বন্ধ করে যার উপরে বিশ্বাস রাখা যায়, ভরসা রাখা যায় যে না ঠিক আছে ও একটা ভালো বুদ্ধি দিবে। আমি একজন সিঙ্গেল মাদার, কিন্তু আমার মেয়ে আমার এই অপূর্ণতাটা রাখে নাই, সবচেয়ে বড় কথা। আর ভাই বোনরা তো এমন যে সকাল বিকাল রাত 3 বেলায় খবর নিবে, আপা আজকে কি হলো, আপা আজকে কি করলাম। তো দেখা গেছে একা থেকেও আমি পরিপূর্ণ, এদের থেকেই আমি উৎসাহ পাই। ওই যে বললাম যে যেমন খুব ক্লান্ত পরিশ্রান্ত, কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না, কিন্তু সকালে উঠে মনে হয় না ছেলেকে আজকে স্কুলে এটা টিফিন করে দিই, আচ্ছা মেয়ে ভার্সিটিতে যাবে কি খেয়ে যাবে, ওর জন্য একটা কিছু করে দিই। তারপরে আজকে কি কি প্রোগ্রাম আছে, কোথায় কোন অর্ডার আছে, মানে সবগুলোর এই যে কাজ, ভালোবাসা, এই সব কিছুর কারণে আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠার একটা কারণ পান, তাই না? আর একটা এনার্জি বুস্ট হয় তাদের কারণে। এবং আমার মনে হয় যেটা বিবাহিত জীবনের 21-22 বছর আমি করতে পারিনি। যেমন কি বলবো, অ্যাজ এ বাঙালি ঘরের নিতান্তই একটা ঘরণী মেয়ে হিসাবে, যেমন আমার বাবা মা একই বছর দুইজনেই মারা গেছেন, 9 মাসের এদিক ওদিক। তারপরে সাংসারিক জীবনে, তারপরে নিজের বাচ্চা কাচ্চার জীবনে, মানে আমার মেয়ে ভার্সিটিতে, ছেলে এখন মাত্র ক্লাস 5-এ। তো এই যে লং টাইম আমি যে একটা মানুষ, বা আমারও যে কিছু স্বকীয়তা আছে, আমিও যে কিছু পারি, এটাই ভুলে গিয়েছিলাম। এখন নতুন করে বোনরা আসছে, বোনরা তুলে ধরছে, সাথে এখন মেয়ে, মানে আমি কি বলবো, থ্যাঙ্কস জানানোর ভাষা নাই। প্রত্যেকটা ঘটনা আসলে হয়তো ভালোর জন্য ঘটে। অনেক সময় এটাই আসলে দিন শেষে দেখা যায় যে একটা ঘটনা যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কেন আমার সাথেই হলো, কিন্তু সেই ঘটনাটার কারণেই হয়তো পরবর্তীতে এই যে আপনি নিজেকে প্রকাশ করার সুযোগ পেলেন। এমন ইনসিডেন্ট হয়েছে, মনে হলো যে কেন আল্লাহ এমন করলো, আর কিছুদিন পরে করতো, কিন্তু আল্লাহই ভালো জানেন যে আমার জন্য কোনটাই ঠিক, এবং সেটাই হয়েছে। এবং আমি পারছি যে সারভাইভ করে যে উঠেছি, আমি আমার বাবার মার বড় সন্তান, আমি যে উঠতে পারছি, আমার বোনরা যে আমাকে হেল্প করে যাচ্ছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বর্তমানে মেয়ে মানে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সহযোদ্ধা, আমার সহযোগী, সব কিছু আমার মেয়ে। আমি বলবো যে খুবই সুন্দর। আমার কাছে মনেই হয়েছে যে আপনার এই মুক্ত জীবন যেন আশীর্বাদ হয়ে আপনার জীবনে এসেছে। আপনি জানতেই পারতেন না কোনো রকম কোনো একটা খারাপ ঘটনা যেটা হয়েছে সেটা না হলে যে এখান থেকেও মুক্তি পেয়ে নিজেকে মেলে ধরা সম্ভব। তো সেটা একটা চমৎকার ঘটনা হয়েছে, এবং আমারও সবার জন্য এটাই আসলে একটা বার্তা যে অবশ্যই জীবনে নানান ঘটনা ঘটবে, থেমে যাওয়ার আসলে সুযোগ নেই। যে কোনো দুঃখ কষ্টকে শক্তি বানিয়ে সেখান থেকে নিজেকে মেলে ধরার এই চেষ্টা অবশ্যই রাখুন। এবং আমরা এসে আমাদের আরেকজন বেশ গুণী মানুষ আছেন, তার কাছ থেকে কিছু শুনবো, জানবো অবশ্যই। আপনাদের সাথেও কথা হবে জুমে। নিয়ে নিচ্ছি একটা বিরতি। ফিরে
ফিরে আসলাম বিরতির পর। জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন। তার আগে একটা কথা তো বাকি রেখেই গিয়েছিলাম আমাদের সুলতানা আপুর কাছে, যে আপনার উৎসাহের বড় জায়গাটা কি? আমার কাছে মনে হয় যে উৎসাহ যারা দেন তারা আমাদের পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসটা আপনার কোনটা সেটা শুনতে চাই। এবং আমার কাছে মনে হয় পুরস্কার যে প্রাপ্তি, সেই প্রাপ্তি মানুষকে আরও এনকারেজ করে, সেটাও পাওয়ারের আরেকটা উৎস। তো এই সব বিষয় নিয়ে একটু আপনার কাছে শুনে। আমি তো আগেই বলেছি, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা হারমোনিয়াম কিনে দেয়, এবং ক্লাস ছিল প্রতি শুক্রবারে, আমাদের সাপ্তাহিক একটা ক্লাস ছিল, গানের ক্লাস। তো ক্লাস শেষে বাসায় বলতো যে আজকে কয়টা গান তুলেছো কিংবা কয়টা গান তুলেছো। তখন আমার বাবা মানে এক রুমে শুয়ে থাকতো, আরেক রুমে আমি আমার ছোটো বোন গান শোনাতাম। তখন বলতো, বাহ তুমি গান শিখে ফেলছো, তুলে ফেলছো, এই যে একটা উৎসাহ। এটা আমার আরেক ভাই, আমার বড় ভাই উজ্জ্বল রহিম, সেও আমাকে গানে অনেক সময় উৎসাহিত করতো। সে গীতিকার এবং সুরকার, তার অনেক গান আমি করছি। আমার কয়েকটা গান ভোকাল দেওয়া আছে, ফাইনাল ভোকাল দেওয়া হয়নি, আমি তার কিছু গান করছি। তো আমার বাবা 2000-এ মারা গেছে। মারা যাওয়ার পরে আমার বিয়ে হয়েছে 2004-এ। তো ওখানে বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড হচ্ছে মাহবুব কবির, কবি ও গবেষক। সে হচ্ছে অসাধারণ একজন ভালো মনের মানুষ। আসলে আমি ভাবতেই পারিনি যে বিয়ের পরে জীবনটা এত সুন্দর হবে, এত ভালো হবে। মানুষে তো বলে যে বিয়ের পরে বাধা থাকবে, কোথাও যেতে দিবে না, ঘুরতে দেওয়া যাবে না, কিন্তু আমার মনে হচ্ছে যে বিয়ের আগে মানে এত মুক্ত, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আমি লেডিস ক্লাবের মাধ্যমে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আসলে তোমাকে পেয়েছি বিধায় আমি আজকে লেডিস ক্লাবে আসতে পেরেছি, আমি জব করতে পেরেছি, সব কিছু মানে। এবং আপনি আপনার কতগুলো ভালো লাগার জায়গার কাজ করতে পারছেন, এটা কিন্তু এত সাপোর্ট, মানে একদম সাপোর্টের চূড়ায় না পৌঁছে গেলে এতগুলো কাজ একটা করা যেত না। আর আমার একমাত্র কন্যা, আমার একটা রাজকন্যা আছে, ব্রাহ্মী কবি, ও সামনে মাসে ইন্টার পরীক্ষা দেবে। তো ও আমাকে বলছিল, আমি বললাম যে কালকে তো প্রোগ্রামে যাচ্ছি, মা কোন শাড়িটা পরবো দেখো। তখন সে বললো যে আম্মু এটা পরো, ওইটা পরো। তো এখন আমি বর্তমানে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের উৎসাহে আজকে এখানে আসছি। এসে খুবই ভালো লাগছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর পুরস্কারের কথা বললেন, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি উচ্চলাভ, দীর্ঘলাভ, 100 মিটার দৌড় আমি সবসময় ফার্স্ট হতাম এবং চ্যাম্পিয়ন হতাম। এবং আমাদের অফিসিয়ালভাবে আমাদের একটা স্পোর্টস হতো, প্রতি বছরে একবার হতো। এটা পুরো ডিপার্টমেন্টে, মানে যত আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, NSI, র্যাব, সব ডিপার্টমেন্ট মিলে একটা স্পোর্টস হতো। তো আমি দৌড়ে সবসময় ফার্স্ট হতাম। এছাড়াও আমি অনেক ক্যাটাগরিতে, আমি নাচে, গানে, অভিনয়ে আমি অনেক পুরস্কার পেয়েছি। আর এখানে আমার একটা কথা উল্লেখ আছে যে ফ্যাশন কোরিওগ্রাফার, আমার একটা ফ্যাশন শো টিম আছে, ওটার কোরিওগ্রাফার আমি। আমরা তো মূলত ফ্যাশন শো দেখি যে বিভিন্ন স্টেজে কিংবা বিভিন্ন চ্যানেলে দেখি অনেকেই শাড়ি পরে আসছে, 3 পিস পরে আসছে, কিংবা পাজামা পাঞ্জাবি পরে আসছে। কিন্তু আমার ফ্যাশন শোটা হচ্ছে একটু অন্যরকম। আমার এই ফ্যাশন শোতে চাষি আছে, বেদে আছে, মডার্ন আছে, কৃষক আছে, হিজড়া, জামাই বউ, চোর পুলিশ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, মানে আপনি যদি এই ফ্যাশন শোটা দেখেন মনে হচ্ছে যে আমি কোথাও কোনো গ্রামে আসছি। মানে বাংলার যে ঐতিহ্য এটা আমি তুলে ধরি। ওইটা ডিউরেশন হচ্ছে 15 মিনিট। আর এখানে একটা গেট আপ থাকে মডার্ন, ওই মডার্ন গেট আপটা আমি করি, আর অন্যান্যরা অন্যান্যগুলো ইয়ে করে। এটা আমার একটা জনপ্রিয় একটা ফ্যাশন শো, এটার নাম হচ্ছে খুঁজি ফিরি বাংলার সুখ। এটার আমার আছে, প্রোগ্রাম আছে সূচনা কমিউনিটি সেন্টারে 31শে মে। যারা দর্শক আছেন, শুনছেন, ইচ্ছে করলে দেখতে পারবেন। এটা আমার ফ্যাশন শোটা হবে 4টার দিকে হবে। তো আমি লেডিস ক্লাবের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ফ্রি থাকলে প্রোগ্রামটা দেখতে আসেন। অবশ্যই আমরা আসবো। এরই মধ্যে আপনার কাছ থেকে একটা গানও শুনতে হবে, গানের গল্প শুনেছি মানে গান শুনবো। তার আগে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন এদিকে আমাদের আপুর রাবেয়া সুলতানা আপু, আমাদের সুলতানা রুমা আপুর বোন। তাকেই একটু আনমিউট করতে বলি। আপু একটু আনমিউট করে এক জায়গায় স্থির হবেন, কষ্ট করে আনমিউট করবেন আগে। জি, আনমিউট হয়েছে, কিন্তু এবার একটু আপনি এক জায়গায় বসলে আপনার সাথে একটু কথা বলি। আপনার বোন আজকে আমাদের সাথে লেডিস ক্লাবে কথা বলছে, এবং আপনাদের যে অবদান তার জীবনে, এবং তিনি যে কি পরিমাণ খুশি বোধ করেন যে বোনরা আসলে এখন পর্যন্ত কি পরিমাণ সাপোর্ট দেয়। তো আপনাদের বোনদের মধ্যে এই যে একটা সৌহার্দ্য, এই যে একটা ভালোবাসা, এই বন্ডিংয়ের আসল রহস্য কি সেটা একটু জানতে চাই।
রাবেয়া আপু শুনতে পারছেন? জি, হ্যাঁ জি, এখন বলুন। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনি আমার প্রশ্নটা তো শুনতে পেরেছেন? রাবেয়া আপুর নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। রাবেয়া আপু একবার কেটে তারপর রাবেয়া আপু একবার কেটে আরেকবার যুক্ত হবার চেষ্টা করুন। ততক্ষণে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ফারহানা এমিল আপু। আপু একটু সোজা করে ফেলুন না ক্যামেরাটা। আপনি ক্যামেরাটা সোজা করতে করতে আমি যেটা করতে চাই, সোনিয়া আপুর সাথে এসে একটু কথা বলে নিতে চাই। সোনিয়া আপু, আপনি আমাকে একটু জানান যে আপনার পাওয়ার হাউসটা কারা এবং আপনার মেলে ধরতে নিজেকে সব থেকে বেশি সাহায্য কে করে? শুভ সন্ধ্যা সবাইকে। আমার পাওয়ার হাউস আর আমার আমার ডানা মেলে ধরার আমাকে সাহায্য করে আমার হাজবেন্ড। ও যদি আমার পাশে না থাকতো আমার মনে হয় যে আমার বিজনেস, আমার উদ্যোগ এত দূর অ্যাকচুয়ালি আগাতে পারতাম না। ও আমাকে অনেক হেল্প করে। বড় কথা হলো সব সময় বলে যে তুমি পারবা, তুমি এগিয়ে যাও। এই কথাটাই তো সবাই বলতে পারে না। দেখা যায় যে ঘরে আপু কত যে দরকার, এই কথাটার যে কত শক্তি আছে, তাই না? সেটাই। আর ও যদি না চাইতো আমি কখনোই পারতাম না। দেখা গেল যে বাসায় আমি কত কাজ করি, এলোমেলো হয়ে থাকে, ও অনেকটা সহ্য করে। ও বাড়ি থেকে এসে যে এটা সহ্য করে, এটাই তো অনেক বড় ব্যাপার যে ছেলে মানুষ তো এগুলো সহ্য করে না। একেবারেই তাই। ও এটা সহ্য করে। আমি রাতে অনেক রাত পর্যন্ত কাজ করি, এটাও সহ্য করে। এই কারণে ওকে অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু সবাইকে সহ্য করে না, শুধুমাত্র যারা যাদেরকে ভালোবাসে শুধু তারাই তাদেরকে সহ্য করে। সহ্য করা একটা বড় গুণ। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। বাকিদের সাথেও কথা হবে। আমরা একটা গান শুনতে চেয়েছি সুলতানা চৌধুরী আপুর কাছে। আপু 4 লাইন গান শুনি, চলেন। আমি বললাম যে আমার বড় ভাই, সে গীতিকার এবং সুরকার। তার কিছু গান আছে আধুনিক এবং দেশাত্মবোধক। তো এখন আমি দেশের একটা গান করছি। ভাইয়ার নামটা বলে। আমার বড় ভাই উজ্জ্বল রহিম, সে অনেক আগে থেকে লেখালেখি করে। তার কবিতার বইও বেরিয়েছে। তার কবিতা সব জায়গাতেই হয় এবং সে নাটকও লিখে, তার নাটক মঞ্চস্থ হয়, তার গান কোরাস হয়। তো এখন তারই একটা গান করছি। আমি অবশ্য আধুনিকটা বেশি করি, কিন্তু এখন এই মুহূর্তে আমি একটা দেশের গান করছি। শুনি তাহলে। আমারই গান সেই মায়ের স্মরণে, যে মা হারিয়েছে যুদ্ধে খোকাকে, যে মা হারিয়েছে যুদ্ধে স্বামীকে, যে মা হারিয়েছে যুদ্ধে খোকাকে, যে মা হারিয়েছে যুদ্ধে স্বামীকে। আমারই গান সেই মায়ের স্মরণে, যে মা হারিয়েছে যুদ্ধে খোকাকে, যে মা হারিয়েছে যুদ্ধে স্বামীকে, যে মা হারিয়েছে যুদ্ধে খোকাকে, যে মা হারিয়েছে যুদ্ধে স্বামীকে। বাহ বাহ, চমৎকার, সুন্দর সুন্দর একটা গান। একটা কথা আছে যে চুন ছাড়া পান ভালো লাগে না, তবলা ছাড়া গান ভালো লাগে না। এটা ইনস্ট্যান্ট এভাবে একটু কষ্টই হচ্ছে, কিন্তু সে অনেক সুন্দর লিখে, কারণ অনেক গান ভালো লাগে। একদমই তাই, বেশ চমৎকার আপনি গেয়েছেন। প্রকাশটা সুন্দর হয়েছে। প্রকাশের আরো সুযোগ আসবে, কারণ লেডিস ক্লাবের আরো কিছু সময় বাকি আছে। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ব্যাপারটা যখন প্রকাশের, তখন দেখা যায় যে প্রকাশের আসলে কোনো শেষ নেই। প্রকাশ করতে করতে সময় কখন অতিবাহিত হয়ে যায়, বেলা গড়িয়ে সন্ধ্যার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এবং আমাদের নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডাও আজকের মতো শেষের দিকে টানতেই হচ্ছে। ভালো লাগে না, জানেনই ভালো লাগে না। আমাদের সাথে অনেক বন্ধুরা আছে এবং তাদের কাছে একটু চলে আসি। আমরা ফারহানা এমিল আপুকে একটু ডেকেছিলাম, তাই তার কাছেই আগে আসি। ফারহানা আপু, আপনি এসে আমাকে একটু জানান যে নিজেকে প্রকাশ করবার জন্য স্কিল ডেভেলপমেন্ট কতটা জরুরি? স্কিল ডেভেলপমেন্ট আপু, আমি যেটা মনে করি যে আমি যে কাজটা নিয়ে নিজেকে নিজের যে একটা প্রতিভা থাকে বা যে কাজটা আমি করব, সেটা একেবারে রুট থেকে আমি জানবো। একটা আছে না, কিছু না জানে, যেমন এখানে সানিয়া আপু আছে, রান্নাটার একবারে মূলটা উনি জানে। ঠিক ওইরকম যে আমার পার্লারে অনেকগুলি কাজ আছে,
কিন্তু আমার কাছে মনে হয় হেয়ার কাটটা আমি মূল জিনিসটা জানি, A to Z আমি জানার চেষ্টা করি। তো যে কাজটা জানবো মানে যে কাজটা করবো এবং যেটা আমি ধারণ করতে পারবো সেটার A to Z জানা খুব জরুরি, তারপরে সেই কাজটা করা দরকার। আসলে তার মানে স্কিল ডেভেলপড যদি না থাকে, স্কিলই যদি না থাকে, তাহলে তুমি প্রকাশ করবে কি? এটাই হলো আসল বিষয়। বেশ মানে চমৎকার। একটা আছে না, ধার করে কোনো ধারণা, ধার করে ধারণাটা ভালো না। কাউকে দেখে তার প্রতিভা, আপনার প্রতিভা, আপনি সুন্দর করে কথা বলতে পারেন, আমি সেটা নাও পারতে পারি। আমি ভালো করে চুলটা কাটতে পারি, অন্য কেউ নাও করতে পারে, কিন্তু যেটা আপনি আর একবার চুল কাটার কথা বললেই আমি শো শেষে এসে আপনার কাছে চুল কাটতে চলে আসব, কারণ মানে আমার এই কথা শুনেই শুধু মনে হচ্ছে হয়তো আমাকে একটা হেয়ার কাট নিতে হবে। আমি তার চেয়ে আপনাকে এখানেই থামিয়ে দেই। অনেক ধন্যবাদ। খুকু আপুর কাছে আসি। খুকু আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে আপনার কি মনে হয় যে আপনার কোন গুণটার কারণে আপনি নিজেকে মেলে ধরতে আত্মবিশ্বাস পান? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, আমি আসলে কি বলবো, আমার তো আর এই নেক্সাস টেলিভিশনের উদ্যোক্তা আপুদের মতো এত গুণ আমার নেই। এটা আপনার মনে হয় বা এটা আপনার বিনয়? হ্যাঁ, না মানে উদ্যোক্তা আপুদের মতো নাই, তবে আমি মনে করি কি আমি মানুষের সাথে না খুব ভালো মিশতে পারি, আমাকে মানুষ খুব আপন করে নেয়, আমি আপন করে নিতে পারি, এইটাই আমার সবচেয়ে বড় গুণ। এবং এই এটাকে বড় আমি প্রকাশ গুণকে আপনি করার যে জন্য ছোট করে দেখলেন এটাও তো ঠিক না। এই বড় বড় গুণ, এটা বেশ কঠিন, এটা বেশ চমৎকার একটা গুণ অবশ্যই। এবং সেটার কারণেই আপনাদের এবং আমাদের যে একটা বন্ধুত্ব আছে, আমাদের ভেতর যে এত ভালোবাসা, সেটা বজায় রাখতে এই গুণটা খুব দরকার। নার্গিস আপুর কাছে আসি। ইভ নার্গিস আপু, আপনার কাছে এসে আমি একটু শুনতে চাই যে আপনার কোনো একটা গুণ আছে যেটা কিনা আপনার মনে হয় যে মাঝে মাঝে আমি ফিরিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করি বা কেউ জানে না, তাও আছে আমার কাছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি বলবো নিজেকে আল্লাহর কাছে অনেক প্রাউড ফিল করি নিজেকে, যে আল্লাহ আমাকে অনেক গুণে গুণান্বিত করছে। তার মধ্যে একটা শিক্ষকতা পেশা ছিল আমার, যেটা আমি করোনার সময় বলতে গেলে স্টপ করে দিয়েছিলাম। তা এখন আবার শুরু করতে চাচ্ছি স্কুল জীবনটাকে, কিন্তু ভাবলাম যে না, আর স্কুল জীবন না করে দেখি যদি নিজে পারি কিছু করতে। তাই আল্লাহর রহমতে 15 তারিখে এই মাসের আমি কয়েকটা টিচার মিলে আমি শুরু করতে যাচ্ছি আমারই বাসায় একটা স্টাডি কর্নার, যেখানে আমি নিজেকেও আমার শিক্ষকতা পেশাগুলোকে আমি সামনে নিয়ে আসতে পারবো। এবং এটা হচ্ছে শুধুমাত্র আমি আমার ওই যে স্কুলে যে এত বছর 15-20 বছরের যে আমার অভিজ্ঞতা, প্লাস উইক স্টুডেন্ট, শাই স্টুডেন্ট, তারপরে হচ্ছে স্পেশাল স্টুডেন্ট আমার থাকবে, খুব বেশি ওরকম ভাবে রাখবো না। আমার পরিবেশটা যদি অল্প একটু ছোট্ট বাসা আমার, তার মধ্যে থেকে আমি চেষ্টা করতেছি যে প্লে থেকে এ লেভেল পর্যন্ত যতটুকু পারি আমি আমার স্কিলটাকে, আমার অভিজ্ঞতাটাকে, আমার এই মাতৃত্বটাকে, আমার এই জার্নিটাকে আমি যেন তাদের মধ্যে দিকে কিছু দিয়ে আমি আমার জীবনটা যেন শেষ করতে পারি। আল্লাহ যেন ভাবনা আপনার ইভ ফারহানা নার্গিস আপু, চমৎকার একটা ভাবনা। আমরাও ভীষণ ভাগ্যবান বোধ করছি যে এই সময় এসে আপনি আমাদের সাথে আমাদের লেডিস ক্লাবের প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে জানাতে পারলেন। মরিয়ম আপুর কাছে আসবো, মমি আপুর কাছে আসবো। মরিয়ম আপু, আপনার কাছে এসে একটু শুনতে চাই যে এই যে মাঝে মাঝেই একটু কবিতা করলেন, একটু নানান রকম শখের কাজগুলো করলেন, এই যে নিজেকে মেলে ধরতে পারার একটা জায়গা পাওয়া, এটা আসলে কেমন অনুভূতি দেয়, কেমন লাগে? শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, অনুভূতিটা তো খুবই সুখের, আনন্দের। নেক্সাস টেলিভিশন নিজেকে মেলে ধরেছে, সাথে সাথে নেক্সাস টেলিভিশনের মাধ্যমে আমরা নিজেকে মেলে ধরতে পেরেছি। এটা জাকিয়া আপাকে ধন্যবাদ, নেক্সাস টিভিকে ধন্যবাদ, জাকিয়া আপাকে ধন্যবাদ, এবং তোমাদেরকে, তোমরা যারা উপস্থাপনা করো, এত সুন্দর করে কথা বলো, নিজেকে তোমাদেরকে মেলে ধরো, আমরা আমাদেরকে মেলে ধরি, আমরা সব আপারা নিজেরাদেরকে মেলে ধরতে পারি। সুন্দর একটা প্ল্যাটফর্ম, তোমাদেরকে বেশি ধন্যবাদ। এই আনন্দ আমাদের মানে প্রকাশ করতে পারি, এটা অনেক আনন্দ। না থাকলে এই আনন্দের ভাগিদার আসলে হওয়া সম্ভব হতো না। আপনারা হলেন ওই যে খাবারে লবণ না থাকলে যেমন খাবার খাওয়া যায় না, সেরকম একটা বিষয়। আপনারা লেডিস ক্লাবের লবণ, এবং আপনারা কিছু না থাকলেই খাবার বেস্বাদ হয়ে যেত। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদেরকে। মমি আপুর কাছে এসে যেটা জানতে চাই, আমি মমি আপুর সাথে একটু স্মৃতিচারণ করি, ছোট করেই করব, সময় নেই বেশি। মমি আপু একদম যখন প্রথম দিকে আসতেন, মমি আপু 2 লাইন করে
করে কথা বলবেন কি বলবেন না এটা নিয়ে মমি আপু একটু চিন্তা করতেন, বা আপু বলতেন যে আচ্ছা আমি কি বলবো, না আপু তুমি প্রশ্ন করো তারপর আমি বলবো। তো আপুর একটা চেষ্টা ছিল, কিন্তু এখন মমি আপুকে আমার মনে হয় যে যত দিন যাচ্ছে মমি আপু এখন নিজে থেকে নিজেকে প্রকাশ করতে পারেন। সেটা আমার নিজের চোখে দেখা একটা অদ্ভুত উন্নতি আপুর কথা বলার ক্ষেত্রে। আমি একটু আপুর এই অনুভূতিটা জানতে চাই। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। সত্যি কথা বলতে কি আপু, আমি নেক্সাস লেডিস ক্লাবের সংস্পর্শে না আসলে আমার মনে হতো যে এখন মনে হয় জীবনটা মনে হয় সেই আগের মতোই থাকতো। কারণ আমরা যখন উদ্যোক্তা ছিলাম তখন তো আর অনলাইনের বেস ছিল না, অফলাইনে মানে যখন কাস্টমার আসতো ওই পর্যন্তই কথা বলতাম, বাদ বাকি এই পর্যন্তই থাকতো। কিন্তু এই যে এখন নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে তোমাদের ভালোবাসা সকল বন্ধুদের মাঝে এখন কথা বলতে বলতে আমার মনে হচ্ছে কিছুটা একটু পরিবর্তন হয়েছে। এখন বাদ বাকি তোমরা বলতে পারবে আপু যে আমাদের কতটা উন্নতি হচ্ছে। না না, উন্নতি তো বটেই। আমার মনে হয় যে লেডিস ক্লাবের প্ল্যাটফর্মের কারণে আমাদের প্রকাশের একটা জায়গা যখন এসেছে এবং আমরা এই জায়গাটাকে যখন সেফ স্পেস মনে করছি যে না লেডিস ক্লাব আসলে আমাদের জায়গাটাকে আমরা ওন করি, তখন আসলে আপনা থেকেই জায়গাটা আসলে নিজের মনে হওয়ার কাছ থেকেই হয়তো উন্নতিটা চলে আসে, নিজের কথাবার্তায় আরও বেশি সমৃদ্ধি আসে। অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে ছাড়া আসলে লেডিস ক্লাব হয় না, অবশ্যই হয় না। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। স্টুডিওতে ফিরে আসি একেবারে শেষ দিকে, যেহেতু চলে এসেছি, এসে জানতে চাই বিদায়ের সময় যেহেতু হয়ে গেছে চামেলি আপুর কাছে, বিদায় বেলায় কাকে কাকে কি বলতে চান বা কোন কথাটা ব্যক্ত করা বাকি আছে? জানাচ্ছি আমাদের নেক্সাস টিভিতে এই সুন্দর একটা অনুষ্ঠান লেডিস ক্লাবের মাধ্যমে যে আমরা আজকে উপস্থিত হয়েছি, সুযোগ দেবার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিজেদের দামি সময় থেকে আমাদেরকে এত দামি সময় দিলেন, আপনাদেরকে আরো ধন্যবাদ। আমরা আসি হলো আমাদের সুলতানা রুমা আপুর কাছে। আমি প্রথমত ধন্যবাদ নেক্সাস টিভিকে, তারপরে সবচেয়ে বেশি মানে আমাদেরকে যে এই যে প্ল্যাটফর্ম দিয়েছে জাকি আপু, ওনার কথা না বললেই না। ওনার জন্যই আজকে অনেক মানে আরও কথা হয়তো বলতে পারতাম সময় থাকলে, তারপরে যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমার বোনদেরকে, আমার ভাইকে, একটা মাত্র ভাই, ওদেরকে অশেষ ধন্যবাদ যে ওরা আমার লাইফে আমাকে আগায় নেওয়ার প্রেরণা দিয়েছে। আর সর্বোপরি আমার মেয়েকে আমি আল্লাহর কাছে মানে চাইবো ও একটা ভালো লাইফ পাক, ভালো একটা জীবন পাক, এবং সবসময় মার সাথে বন্ধু হয়েই থাকুক। এটাতে মায়ের একটা কন্ট্রিবিউশন আছে আপু। সবার মেয়ে কিন্তু মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ হয় না, তো সেখানে মা হিসেবে আপনার একটা সার্থকতার জায়গা আছে। আমি লাকি এই কারণে যে আমার মেয়ের কোনো ওই মানে কাছের বান্ধবী, একেবারে খুব ক্লোজ বান্ধবী নাই, আমি ওর বান্ধবী। সেটা যদি হয়ও সামনের দিনে হতেও পারে, এবং সেই বন্ধুত্ব খারাপ নয়, হতেই পারে, কিন্তু আপনার সাথে যে বন্ধুত্বের জায়গাটা আছে সেটা সবসময় ওর জন্য বিশেষ হয়েই থাকবে, কারণ আপনি তার প্রথম বন্ধু জীবনের। আমার বন্ধু একদম। বাস বেশ, আমরা সুলতানা চৌধুরী আপুর কাছে আসি। শেষে যদি কিছু ব্যক্ত করা বাকি থাকে সেগুলোই শুনে নেই। আমার আরেকটা পরিচয় আছে, আমি ছোট ছোট শর্ট ফিল্ম লিখি। আমার কিছু কাজ আছে, সাথে একটা কানেকশন আছে আপনার। আমার কিছু কাজ বের হয়েছে। একটা হচ্ছে সুলতানা স্বপ্ন, এটা আমি নামাজে বসে থিমটা মাথায় আসছিল, তারপরে কাজটা করেছি। সুলতানা স্বপ্ন এটা ব্ল্যাক কাট মিডিয়া থেকে বের হয়েছিল। এছাড়াও ডিজিটাল বিজনেস, এটাও আমার সুলতানা চৌধুরী, আমার একটা ফেসবুক আইডি আছে, ওখানে গেলে পাওয়া যাবে। আর সামনে বড় লোকের একমাত্র কন্যা, সেম টু সেম, এগুলো আমার কিছু কাজ আসবে, ওইটা রাইটার ডিরেক্টর আমি থাকবো। আর এখানে ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর লেডিস ক্লাব, এটা হচ্ছে আমাদের জন্য আড্ডা, এটা অসাধারণ ক্লাব একটা। মানে এখানে আমি যার জন্য আসছি, জাকিয়া সুলতানা আপুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সটে আমরা আরও অনেক প্রোগ্রামে আসবো, কিন্তু লিঙ্কটা হয়েছে ওনার জন্য শুভকামনা থাকলো। এবং আশা করি যে নেক্সাস টিভি অনেক দূর এগিয়ে যাবে, গ্রামগঞ্জে সব জায়গাতেই থাকবে। আমরা গ্রামগঞ্জে আছি সব জায়গায়, অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আর এখানে এসে ভালো লাগছে যে আপনার উপস্থাপনা অনেক ভালো লেগেছে, ধন্যবাদ হন আপুকে। আর আমার কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। বলতে চাই আমাদের এই 1.5 ঘন্টার আলাপ মানে এই আড্ডা সফল হতো না আপনি যদি না থাকতেন। সবচেয়ে বড় কথা, এত সাবলীলভাবে আপন করে নিয়ে আমাদেরকে
আজকে যে এই যে কথা বলার সুযোগ করে দিয়েছেন, বলতে পেরেছি, এইটা হচ্ছে সম্পূর্ণ আপনার ক্রেডিট। শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে, আমাদের নেক্সাস টিমের জন্য সম্ভব হয়েছে। আমাদের লেডিস ক্লাবের সবাই আসলে বেশ আমরা সংকোচ সংশয় ভুলে যাতে আপনাদের কাছে প্রকাশিত হতে পারি সেই বিষয়ে আসলে আমাদের সকল চেষ্টা, শুধু গ্রামে গঞ্জে নয়, শহরে আনাচে কানাচে, আমাদের দেশব্যাপী এবং পৃথিবীব্যাপী আপনারা শুধুমাত্র টেলিভিশনে নয় বরং ইন্টারনেটের মাধ্যমে আমাদের ফেসবুকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেগুলো আছে সবভাবেই আমাদের সাথে যুক্ত হতে পারছেন সব সময়, এবং সেখান থেকে আপনারাও নিজেকে প্রকাশ করতে পারুন তেমন একটা প্ল্যাটফর্ম যাতে নেক্সাস টেলিভিশন তৈরি করতে পারে আপনাদের জন্য, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।